This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সকাল 10টা মানে আপনারা জানেন দমদার 10। তার কারণ টিভি 9 বাংলা আপনাদের খবর দেখার অভ্যাস বদলে দিয়েছে। তার কারণ আমরা খবর শুধু দেখাই না, সেই খবরের লেটেস্ট আপডেট যতটা সম্ভব গভীরে যাওয়ার আমরা চেষ্টা করি সততার সঙ্গে। কসবার ঘটনা বেশ কিছু প্রশ্ন সামনে আনছে, সেই প্রশ্নগুলোকে আরো সুদৃঢ় করছে। এই মুহূর্তে তদন্তের গতি প্রকৃতি কি, যাবতীয় বিষয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। কসবার এই আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণে যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে এবং বাকি যে দুজন প্রমিত এবং জাইব, তাদের পুলিশ হেফাজত শেষ। আজ আবারও এই চারজন মানে আপনাদের আরো একবার জানাই, জাইব, প্রমিত, মনোজিৎ এবং সেই নিরাপত্তারক্ষী পিনাকি, আজ এই চারজনকে পেশ করা হবে আদালতে। নির্যাতিতার বয়ানের সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ মিলে যাচ্ছে। ল কলেজের সিসি ক্যামেরায় ধরা পড়েছে ছাত্রীকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, আমি জানতে চাইবো তোমার কাছ থেকে যে এখনো পর্যন্ত যা সিচুয়েশন, আজকে হেফাজতের দিন শেষ, এরপর কি প্রসিডিংস হতে পারে, কোন কোন প্রেক্ষাপটগুলো সামনে আসছে, কোন কোন পারিপার্শ্বিক ক্ষেত্র বয়ান প্রমাণ মিলে যাচ্ছে, এখনো পর্যন্ত কি কি আমরা জানতে পারছি? দেখো, একদমই তুমি যেমনটা বললে যে আজ এদেরকে পুলিশ হেফাজতের সময়সীমা শেষ হওয়ার পর ফের আলিপুর আদালতে পেশ করা হবে এবং আদালতে পেশ করার পর যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এদেরকে হেফাজতে নেওয়ার পুনরায় আবেদন জানানো হবে। তার কারণ এখনও পর্যন্ত এই মামলাতে যে সমস্ত তথ্য প্রমাণ তদন্তকারীরা হাতে পেয়েছেন, অর্থাৎ সিসি ক্যামেরার ফুটেজ থেকে যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, নিরাপত্তারক্ষী থেকে শুরু করে মনোজিতের দুই সহযোগী, তাদের কাছ থেকে যে স্টেটমেন্ট এবং তার থেকেও যেটা তাৎপর্যপূর্ণ এই নির্যাতিতা ছাত্রী তার যে বয়ান, সেই সমস্ত কিছুর উপরে ভিত্তি করে এদের ইনভলভমেন্ট সম্পর্কিত বিষয় বহু তথ্য কিন্তু তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে। কিন্তু সেগুলোকে আরও বিস্তারিতভাবে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। কারণ কোথাও গিয়ে এখন তদন্তকারীরা যেটা মনে করছেন, বারবার আমরা যে বিষয়গুলো বিভিন্ন তথ্য প্রমাণ বা বিভিন্ন তথ্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছি, গোটা বিষয়টাই কিন্তু সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল। আর সেই জায়গা থেকে এই গোটা ঘটনার মধ্যে আর কারুর কোনোভাবে ইনভলভমেন্ট আছে কিনা বা আর কেউ কোনো কিছু জানতে পেরেছিলেন কিনা। কারণ গতকালই আমরা যেটা দেখিয়েছিলাম যে কলেজের ইউনিয়ন রুমে ওই দিন বিকেল 4টের পর কলেজ ছুটি হয়ে যাওয়ার পর 17 জনের উপস্থিতি সম্পর্কিত বিষয় তদন্তকারীরা জানতে পেরেছিলেন। তাদের মধ্যে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে এবং বাকি যারা রয়েছে তাদেরকেও কিন্তু দফায় দফায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর তাদের কাছ থেকে বয়ানের ভিত্তিতে, তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা জানতে চাইছেন যে আর কেউ এই গোটা ঘটনার বিষয়ে তারা নলেজে ছিল কিনা বা কেউ জানতো কিনা। যদি তারা জেনে থাকেন সেক্ষেত্রে তাদের কি পদক্ষেপ হয়েছিল। আর আরও একটা বিষয় যে এই যে মনোজিৎ এবং মনোজিতের দুই সহযোগী প্রমিত এবং জয়ীব, তারা যে মনোজিৎকে এত সহযোগিতা করলো এত কিছু করার জন্য, এই নারকীয় ঘটনা ঘটানোর জন্য কিসের স্বার্থে তারা করেছিল, তাদের কি ইন্টারেস্ট ছিল, তাদের কি কোনোভাবে কোনো কিছু পাইয়ে দেওয়া বা কোনো পথ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মনোজিৎ, সেগুলোও কিন্তু এখন তদন্তের মধ্যে বা তদন্তের আওতায় আনা হচ্ছে, সেগুলোও দেখা হচ্ছে। আর সেই কারণেই এদেরকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সুপ্রিয়, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। এবং যে প্রশ্নগুলো এখনো পর্যন্ত উঠছে সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই চারজনকে জিজ্ঞাসাবাদ করা হবে আজকে, তাদেরকে আদালতে পেশ। এরপর কোন দিকে যায় পরিস্থিতির জল, কোন দিকে গড়ায়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা এই বিষয়ে প্রশ্ন করেছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষকে, তার কি প্রতিক্রিয়া ঘটনায় আজ জানাবো আপনাদের। চিন্তার বিষয়, আপনি ভাবুন যে প্রথম মনোজের কথা আসছিল, সে নাম লিখেছে, সে কে? সে ওই কলেজ থেকে পাস করা একজন লয়ার। তারপর ওই কলেজে একজন ডেলিগেটেড ওয়ার্কার হিসাবে, কন্ট্রাকচুয়াল হিসেবে কি করে কাজ করতে পারে একজন লয়ার? নাকি এর পিছনে অন্য বড় উদ্দেশ্য আছে যেটা কলেজ কর্তৃপক্ষ জানতো? কারণ ওখানকার যে ভাইস প্রিন্সিপাল ছিলেন মহিলা, তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল তিনি কিছুই জানেন এবং খুবই অসহায়, এই লোকগুলোর সামনে অসহায় এবং পরিস্থিতির কারণে অসহায়, তিনি কিছু বলতে পারছেন না। তো এই কজন লোক আর কিছু গ্যাং নিয়ে তারা কলেজে অ্যাডমিশন থেকে সব কিছু চালাতো। যা কিছু হয়েছে ওদের জানাশোনা এবং ওদের ইচ্ছায়, কারো হিম্মত ছিল না তাদের বিরুদ্ধে কিছু করা। আসলে এই ধরনের নক্কারজনক ঘটনার পর কড়া পদক্ষেপ করতে কতদিন সময় লাগে বা লাগা উচিত আমাদের জানা নেই, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে মানে এই কসবার গণধর্ষণের ঘটনার অভিযোগ ওঠার 6 দিন পর কড়া পদক্ষেপ করলো শিক্ষা দপ্তর। আফটার 6 ডেজ, 6 দিন পর অবশেষে মূল অভিযুক্ত যে মনোজিৎ মিশ্র, তাকে অস্থায়ী কর্মী পদ থেকে বরখাস্ত করলো কলেজ কর্তৃপক্ষ। বহিষ্কার করা হয়েছে যে দুই পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে প্রীতম এবং জাইবকে। উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশের পর এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কসবাকাণ্ডের পর 7 দফা নির্দেশিকা দিয়েছে বিকাশ ভবন।
নিষিদ্ধ করা হয়েছে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ, শোকজ করতে হবে কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাকে। এছাড়াও নিয়মিত ইন্টারনাল কমপ্লেইন্ট কমিটির বৈঠক ডাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আমার সহকর্মী কৌস্তবের কাছে আরও ডিটেইলিং রয়েছে খবরে। কৌস্তব, এখনো পর্যন্ত কোন কোন পদক্ষেপ করা হলো এবং কতটা কড়া পদক্ষেপ করা হলো সেটা জানতে চাইবো। কি কি নির্দেশিকা, কি কি নির্দেশ দেওয়া হয়েছে এবং সেগুলো মানার জন্য কি কি নির্দেশ সেক্ষেত্রে ডাইরেক্টলি গিয়েছে আমি জানতে চাইবো। উচ্চশিক্ষা দপ্তর যে নির্দেশ দিচ্ছে সেই উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে কিন্তু অবশেষে কার্যকর করলো এই কলেজ কর্তৃপক্ষ। কসবা ধর্ষণ কাণ্ডে যে মূল অভিযুক্ত যে মনোজিৎ মিশ্র, সেই মনোজিৎ মিশ্রকে অস্থায়ী কর্মী ছিলেন এবং সেই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে তাকে অপসারিত করা হলো, তাকে এখান থেকে বরখাস্ত করা হলো এবং একই সঙ্গে আরও যে দুই অভিযুক্ত রয়েছেন এখানে, সেই দুজন জাইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়, তাদেরও কিন্তু স্টুডেন্টশিপ বাতিল করা হলো। অর্থাৎ কিন্তু কড়া মনোভাব এখানে দেখালো এই কলেজ কর্তৃপক্ষ এবং একই সঙ্গে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। যেরকম ক্যাম্পাসে সিসিটিভি বাড়ানোর নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর এবং একই সঙ্গে যে বেসরকারি যে সিকিউরিটি এজেন্সি রয়েছে সেই বেসরকারি সিকিউরিটি এজেন্সিকে শোকজ করার জন্য কিন্তু নির্দেশ দিয়েছে এই উচ্চশিক্ষা দপ্তর এবং সেই মতোই কিন্তু সেই পদক্ষেপে কিন্তু নিতে চলেছে এই সাউথ ক্যালকাটা ল কলেজের যে কলেজ কর্তৃপক্ষ রয়েছে এবং একই সঙ্গে ক্যাম্পাসে বহিরাগতদের আসা যাওয়া যাতে নিয়ন্ত্রণ করা হয় সে বিষয়েও কিন্তু নির্দেশ দিয়েছে এবং একই সঙ্গে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও কেন পড়ুয়ারা এখানে থাকছেন, যাতে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও যাতে ক্যাম্পাসে পড়ুয়ারা না থাকেন সে ব্যাপারেও নির্দেশ দিয়েছেন। এবং ঘটনার দিন যে মূল যে তিনজন অভিযুক্ত এবং একই সঙ্গে যে নির্যাতিতা তারা ক্যাম্পাসে সেখানে কি করছিলেন সেটা নিয়েও সেটাও অর্থাৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু নির্দেশ গিয়েছে, বেশ কিছু একেবারে আদেশের আকারে গিয়েছে বিষয়টা এবং সেটার কতটা বাস্তবায়ন ঘটে, কতটা প্রপার মনিটরিং হয় সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে। কলেজের ক্লোজ সার্কিট ক্যামেরার সংখ্যা বাড়াতে বলা হয়েছে, কিন্তু TV9 বাংলার ডাইরেক্ট ক্যামেরা সবসময় জাগ্রত আছে। দক্ষিণ কলকাতার আইন কলেজে ছাত্রীর ধর্ষণে মূল অভিযুক্ত যার নাম বারবার আসছে এবং সে কিন্তু এই ঘটনায় প্রথম অভিযুক্ত এমন নয়, মানে মনোজিৎ মিশ্রের কথা বলছি, বারবার তার নাম বলতেও একটু এই মুহূর্তে দ্বিধা হচ্ছে। তার কারণ এই মনোজিৎ এর আগেও বারবার রেগুলার বেসিসে এই ধরনের অফেন্সিভ কাজ করে গিয়েছে বলে তার অনেক ক্ষেত্রে প্রমাণও পাওয়া গিয়েছে। ধর্ষণে এই ঘটনার ক্ষেত্রে পার্টিকুলারলি যারা তাকে সাহায্য করেছে বলে এখনো পর্যন্ত অভিযোগ, সেই দুই ছাত্র তারাও টিএমসিপির সদস্য বলে জানা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, তারাও তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ করতো বলে জানা যাচ্ছে। আর এখানেই বেশ কিছু প্রশ্ন উঠছে। মনোজিৎ মিশ্রর মতো এই ধরনের সামান্য, একদম কনসিয়াসলি বলছি, সামান্য কুচো নেতাদের জন্যই কি তাহলে তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত যা যা ইমেজ তৈরি হয়েছিল, যা যা গুডউইল যেরকমভাবেই তৈরি হয়েছিল, সেইগুলো এই সময় এসে দিনের পর দিন এই ধরনের কুচো নেতাদের জন্য, তাদের এই ধরনের কাজকর্মের জন্য তারা পায়ের তলার মাটি হারিয়ে ফেলছে? মানে তৃণমূল কংগ্রেসের গায়ে সরাসরি কালির ছিটা লাগছে এদের জন্য কি? আসুন একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। 9 আগস্ট 2024 আরজিকর হাসপাতালে তিলোত্তমার ধর্ষণ ও খুন। প্রতিবাদ প্রতিরোধের চেহারাগুলো রাস্তায় ছিল দীর্ঘদিন, কিন্তু তাতে কি কিছু বদলেছে? থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এবং আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে পরিসংখ্যান খাড়া করলে দেখা যাবে মাটিগাড়ায় নাবালিকার ধর্ষণ ও খুন, তিলজলায় নাবালিকার ধর্ষণ ও খুন, আরামবাগে নাবালিকার ধর্ষণ খুন, কুলতলিতে নাবালিকার ধর্ষণ ও খুন, ফরাক্কায় নাবালিকার ধর্ষণ ও খুন, গুড়াপে নাবালিকার ধর্ষণ খুন, বরতলা 7 মাসের শিশুর ধর্ষণ হয়েছে এ রাজ্যে। আদালত অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীতে সর্বোচ্চ শাস্তি ঘোষণা করেছে, কিন্তু তারপরেও প্রদীপের নিচের অন্ধকারের মতো এমন কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো এখনও বিচারাধীন এবং নিজ গুণে আলাদা। 12 আগস্ট 2024 মুর্শিদাবাদে চাকরি দেওয়ার নামে রাতভর ঘরে আটকে ধর্ষণ করা হয় এক মহিলাকে। গ্রেপ্তার নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী। 9 ডিসেম্বর 2024 জেলা নদিয়া চাপড়া থানার বাঙালঝি দাসপাড়া এলাকায় চিপসের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। 30 মার্চ 2025 দুর্গাপুরে 2024 ডিসেম্বর থেকে একাধিকবার এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় কাঁকসা থানার 3 তৃণমূল কর্মীকে। 14 সেপ্টেম্বর 2024 জেলা বাঁকুড়া
বাড়িতে আটকে রেখে এক তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় সোনামুখী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUCর সোনামুখী ব্লক সভাপতিকে। তারপর 27 ফেব্রুয়ারি 2025 বীরভূমের মুরারইতে মুখ ও বধির মহিলাকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় মহুয়ারাপুর পঞ্চায়েতে তৃণমূল সদস্যের স্বামীকে। 12 এপ্রিল 2025 উত্তর দিনাজপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় রায়গঞ্জের তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেকে। 9 মার্চ 2025 পশ্চিম মেদিনীপুরে বিজেপি করি না এমন মুচলেখা দিতে তৃণমূলের পার্টি অফিসে ডেকে এক মহিলাকে ধর্ষণ করা হয়। এই অভিযোগে নারায়ণগড়ের তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেপ্তার করা হয়। তারপর 14 মার্চ 2025 কোচবিহারে চাকরির প্রলোভন দেখিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় দিনহাটা 1 ব্লকের আটিয়াবাড়ি 2 নম্বর অঞ্চলে তৃণমূলের সভাপতি আব্দুল মান্নানকে। এই প্রত্যেকটা ঘটনায় একটাই যোগসূত্র, অভিযুক্তরা রাজনৈতিকভাবে শাসক দলের ঘনিষ্ঠ, কেউ নেতা, কেউ কর্মী, কেউ নেতা বা নেত্রীর আত্মীয়, অর্থাৎ এলাকায় দাপুটে, এলাকায় প্রভাবশালী বলে পরিচিত। বেপরোয়া হয়েছে। আরজি করে ঘটনার পরেও বিন্দুমাত্র পরিবর্তন তাদের হয়নি। এ বলে পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা। যখন পার্ক স্ট্রিটে সুজান যখন ধর্ষিত হয়েছিল তখন কাকলি এবং মদনী মিত্র এই কথা বলেছিল মেয়েটার দোষ। এ হাঁসখালির ঘটনাকে বলে লাভ অ্যাফেয়ার্স। কালিয়াগঞ্জের মেয়েটা 12-এ তাকে বলে অন্তঃসত্ত্বা ছিল। অভয়ার বাবাকে বলে যে 10 লাখ তো দেওয়া যেতেই পারে। এর আমলে প্রত্যেকটা বোন এবং শিশুকন্যা সুরক্ষিত নয়। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা সুরক্ষিত নন, শিশুরাও নিরাপত্তা পাচ্ছে না, শাসক দলের ঘনিষ্ঠরাই মহিলাদের মান সম্মান কাটছে, এই অভিযোগ যে বিরোধীরা তুলছেন তারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন নিঃসন্দেহে। কিন্তু বিরোধীদের এই সুযোগটা করে দিচ্ছে যারা, তারা কি বাংলার শাসক দলের পায়ের তলার মাটি আলগা করছে?